সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পেডাবল একাডেমি। সো ফ্রেন্ডস, তোমাদের জন্য আজ থেকে এই চ্যানেলে শুরু করতে চলেছি ডাব্লিউবিপিএসসি মিসলিনিয়াস 2024 রিক্রুটমেন্টের একটা গুরুত্বপূর্ণ ব্যাচ। আর এই ব্যাচের মাধ্যমে তোমরা কী কী পাচ্ছ, আপকামিং 2026 যে পরীক্ষাটি হবে ডাব্লিউবিপিএসসি, সেখানে জিকে জিএসসি কী কী ধরনের জিকে জিএস আসতে পারে, এছাড়াও তোমাদের জন্য কীভাবে প্রস্তুতি নিতে হবে, সেই সব কিছু আমি একটি ব্যাচের মাধ্যমে তোমাদের বলবো। আর এই ব্যাচ, এটা হচ্ছে আলফা ব্যাচ, যেখানে তোমরা আলফার মতো করেই প্রিপারেশন নিতে পারবে। এখানে আমি বিভিন্ন ধরনের নোটস এবং বিভিন্ন কিছু তোমাদের দিয়ে থাকবো। তাই অবশ্যই এই আলফা ব্যাচ ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াস 2024 পেতে গেলে অবশ্যই তোমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, আর অবশ্যই ভিডিওটিকে লাইক করতে হবে। তো বন্ধুরা, আজকের ক্লাসের মূল লক্ষ্য, অর্থাৎ আজ থেকে তোমাদের আমি ক্লাস শুরু করে দেবো। আর আজকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখবো, তো অবশ্যই সমস্ত প্রশ্নগুলি দেখবে। তো আজ থেকে তোমার যে মূল লক্ষ্যগুলি হবে সেটা হচ্ছে পরীক্ষায় সম্পূর্ণ সিলেবাস বিশ্লেষণ, অর্থাৎ তোমাদের আমি যতগুলি প্রশ্ন করাবো সবগুলি সিলেবাসের অন্তর্ভুক্ত থাকবে, অর্থাৎ সবগুলি মানে সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে সেই 150টি প্রশ্ন করাবো। আর প্রত্যেকটা ক্লাসে আমি তোমাদের ম্যাক্সিমাম 30 থেকে 40টা করে প্রশ্ন রাখবো। যেই 30টা 40টা তোমরা প্রত্যেক দিন যদি রিভিশনে মারো, তাহলে তোমাদের ডাব্লিউবিপিএসসি মিসলিনিয়াস সাকসেস পেয়ে যাবে। এরপরে বিগত বছরের প্রশ্নের ধরন বোঝা, তো বিগত বছরের প্রশ্নের ধরন বুঝতে হবে। এরপরে প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতি কৌশল, প্রিলিমিনারির জন্য কীভাবে পরীক্ষার প্রস্তুতি নেবে, যে মানে যেখানে তোমরা কোয়ালিফাই করতে পারবে সেটা আলোচনা করব। এরপরে তোমাদের সঠিক ম্যাটেরিয়াল, অর্থাৎ কোন বইটি পড়লে তোমরা এই যে ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াসে ভালো ফল করতে পারবে সেটাও আলোচনা করবো আমি। তো আশা রাখবো তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগবে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবে। তো এরপরে আমি আলোচনা করবো তোমাদের পরীক্ষার ধাপসমূহ, অর্থাৎ পরীক্ষার ধাপসমূহ নিয়ে। তো সর্বপ্রথম তোমাদের প্রিলিমিনারি, অর্থাৎ প্রিলিমিনারি শুধুমাত্র 200 নম্বর হবে, অর্থাৎ প্রথম যেই পেপারটি পরীক্ষা দেবে বা প্রথম যেই পরীক্ষা দেবে সেটা তোমাদের প্রিলিমিনারি হবে। আর প্রিলিমিনারি কোয়ালিফাই করার পরে তোমরা মেন এক্সাম দিতে পারবে। আর প্রিলিমিনারিতে মূলত তোমাদের 200 নম্বরে অবজেক্টিভ প্রশ্ন থাকবে, তো 200 নম্বরে তোমাদের অবজেক্টিভ প্রশ্ন থাকবে, যেখানে তোমরা শুধুমাত্রই 150 নম্বরে জিকে জিএস পাবে, অর্থাৎ 150 নম্বরে শুধুমাত্রই জিকে জিএস পাবে। এরপরে 50 নম্বর যে থাকলো সেটা তোমরা অ্যারিথমেটিক, অর্থাৎ সেটা তুমি অ্যারিথমেটিকে যাবে। আর আর 150 নাম্বার জিকে জিএস। তাই জিকে জিএস এই পিলিতে জন্য খুব গুরুত্বপূর্ণ, অর্থাৎ পিলি এক্সামের জন্য জিকে জিএস খুব গুরুত্বপূর্ণ। তাই জিকে জিএস ভালো করে দেখবে। যখন তুমি প্রিলিমিনারি কমপ্লিট করবে তারপরে মেন্স পরীক্ষা, তো মেন্স পরীক্ষায় 3টি পেপার থাকবে, 3টি ডেসক্রিপটিভ পেপার থাকবে। সেই পেপারগুলি আমি তোমাদের পরবর্তী যখন এই প্রিলিমিনারি এক্সাম হবে তারপরে তোমাদের আমি শুরু করব। তারপরে থাকবে তোমাদের পার্সোনালিটি টেস্ট, অর্থাৎ তারপর থাকবে তোমাদের পার্সোনালিটি টেস্ট। তো এই ধাপে ধাপে তোমাদের ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াস পরীক্ষাটি হবে। তো এইটুকু আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করবো আজকে। তো তোমাদের যেটা বললাম আমি, যে প্রিলিমিনারি পরীক্ষা কত নাম্বারে হয়, তো সর্বপ্রথম 150 নাম্বারে হয়, যেখানে তোমাদের 75টি জিকে জিএসের প্রশ্ন থাকবে, অর্থাৎ 75টি তোমাদের জিকে জিএসের প্রশ্ন থাকবে, যার পূর্ণমান হচ্ছে 150। এরপরে তোমাদের পাটিগণিত বা অ্যারিথমেটিক থাকবে তোমাদের 50 নাম্বার, যেখানে 25টা প্রশ্ন থাকবে। তো এইটুকু আশা করে বুঝতে পেরেছো। আর সময় থাকবে তোমাদের 90 মিনিটস। তো এরপরে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ বিষয়, যেগুলো ইতিহাস, অর্থাৎ ইতিহাস থেকে তোমাদের ভারতের স্বাধীনতা সংগ্রাম ও বাংলার ইতিহাস জানতে হবে। এরপরে ভূগোল থেকে পশ্চিমবঙ্গের ভৌগোলিক অবস্থান ও সম্পদ সম্পর্কে তোমাদের জানতে হবে। এছাড়া বিজ্ঞান থেকে যেমন পদার্থ ও রসায়ন, জীবনবিজ্ঞান, এইসব তোমাদের জানতে হবে। এছাড়া সংবিধানের সবচেয়ে প্রিলিমিনারির জন্য সবথেকে বেশি যেটা হবে সংবিধানের সূচনা পর্ব এবং সংবিধান, যত কিছু সব মিলিয়ে তোমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় জানতে হবে সংবিধান থেকে। এরপর সম্প্রতি ঘটনা, কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের জানতে হবে। এছাড়াও স্থির জিজ্ঞাসা, যেগুলোকে স্ট্যাটিক জিজ্ঞাসা বলে, সেগুলো তোমাদের জানতে হবে। তো এটা হচ্ছে আপাতত পিলির মানে সিলেবাস। তো এরপরে তোমাদের যে থাকতে 150 নাম্বার কেন গুরুত্বপূর্ণ, অর্থাৎ তোমাদের যে কেন জিকে এত গুরুত্বপূর্ণ, কেননা সর্বমোট 200 নাম্বারের মধ্যে 150 নাম্বার জিকেই প্রশ্ন আসে। তাই প্রিলিমিনারি কোয়ালিফাই করতে হলে জেনারেল স্টাডিজ ভালো স্কোর করা বাধ্যতামূলক, অর্থাৎ জেনারেল স্টাডিজের জন্য মানে তোমাদের যে নাম্বার, একটা কোয়ালিফাই নাম্বার করা বাধ্যতামূলক। আর অতএব তোমাদের যে প্রিলিমিনারি পরীক্ষা সেটা অবশ্য মেন্সে যোগ হবে না, সেক্ষেত্রে যে মানে মেন্সে যে যাবে কোয়ালিফাই করবে সেই জন্য তোমাদের আগে সর্বপ্রথম পিলি দিতে হবে, আর পিলির কোনো নাম্বার তোমাদের মেন্সে যাবে না। তো এইটুকু আশা করি বুঝতে পেরেছো। তো তোমাদের আমি শর্টকাটের মধ্যে বোঝালাম। তো এখন থেকে তোমাদের শুরু করবো আজকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো আজকে বেশি প্রশ্ন রেখে নিই, তো অবশ্যই সম্পূর্ণ ক্লাসটি দেখবে। আজকে ভিডিওটা বড় হবে না, তো পরবর্তীতে যেগুলো ভিডিও হবে সেগুলো একটু বড় হতে পারে, তো অবশ্যই তোমরা একটু দেখে নিও। তো আজ থেকে তোমাদের শুরু করতে চলেছে পিএসসি মিসলেনিয়াস 2024 রিক্রুটমেন্টের আলফা ব্যাচ, যেখানে তোমরা আবারও বলছি, যেখানে তোমরা পিএসসি মিসলেনিয়াস 2024 রিক্রুটমেন্টের জন্য জিকে জিএস পাবে। তো শুরু করবো আজকের প্রথম প্রশ্ন দিয়ে। তো আজকের প্রথম প্রশ্ন আছে, সাহিত্যে নোবেল পুরস্কার জয়ী প্রথম মহিলা কে ছিলেন? সাহিত্যে নোবেল পুরস্কার জয়ী প্রথম মহিলা কে ছিলেন? অপশন এ সেলমা লেগার্ভ, অপশন বি মেরি কুরি, অপশন সি পার্ল এস বাক, অপশন ডি মাদার টেরেসা। তো সাহিত্যে নোবেল পুরস্কার জয়ী প্রথম মহিলা কে ছিলেন? এই চারজনের মধ্যে
প্রথম কে সাহিত্যে নোবেল পুরস্কার জয়ী এবং প্রথম মহিলা, অর্থাৎ সর্বপ্রথম তোমাদের যেই প্রশ্নগুলি আসবে যে প্রথম মহিলা, প্রথম মানুষ, এগুলি বেশি করে আসতে পারে। তো সাহিত্যে নোবেল পুরস্কার জয়ী প্রথম মহিলা কে ছিলেন? তো এটি সঠিক উত্তর কী হবে? তো বন্ধুরা এটি সঠিক উত্তর হচ্ছে অপশন এ, সেলমা লেগারফ। অর্থাৎ সাহিত্য নোবেল পুরস্কার জয়ী প্রথম মহিলা ছিলেন সেলমা লেগারফ। তো আশা করি এই প্রশ্নটি বুঝতে পেরেছো, এটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো চলো পরবর্তী প্রশ্ন দিকে যাব। পরবর্তী প্রশ্নটি হলো 2 নম্বর প্রশ্ন। বিখ্যাত পথের পাঁচালী চলচ্চিত্রের সঙ্গীত পরিচালক কে ছিলেন? বিখ্যাত পথের পাঁচালী চলচ্চিত্রের সঙ্গীত পরিচালক কে ছিলেন? অপশন এ সত্যজিৎ রায়, অপশন বি আর ডি বর্মন, অপশন সি পণ্ডিত রবিশঙ্কর, অপশন ডি সলিল চৌধুরী। তো বিখ্যাত পথের পাঁচালী চলচ্চিত্রের সঙ্গীত পরিচালক কে ছিলেন? এটির সঠিক উত্তর কী হবে? তো এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন 2024 মিসলেনিয়াসের জন্য। তো এটি সঠিক উত্তর হচ্ছে অপশন সি পণ্ডিত রবিশঙ্কর। অর্থাৎ বিখ্যাত পথের পাঁচালী চলচ্চিত্রের সঙ্গীত পরিচালক ছিলেন অপশন সি পণ্ডিত রবিশঙ্কর। তো চলো এখন পরবর্তী প্রশ্নের দিকে যাব। নিচের কোন রাসায়নিক পদার্থটি ফিলোসোফার্স উল নামে পরিচিত? নিচের কোন রাসায়নিক পদার্থটি ফিলোসোফার্স উল নামে পরিচিত? অপশন এতে আছে জিঙ্ক অক্সাইড, অপশন বিতে আছে সিলভার নাইট্রেট, অপশন সিতে আছে কোপার সালফেট, অপশন ডিতে আছে লেড সালফেট। তো নিচের কোন রাসায়নিক পদার্থটি ফিলোসোফার্স উল নামে পরিচিত? এটি সঠিক উত্তর কী হবে? তো বন্ধুরা এটি সঠিক উত্তর হচ্ছে অপশন এ জিঙ্ক অক্সাইড। অর্থাৎ জিঙ্ক অক্সাইড রাসায়নিক পদার্থটি ফিলোসোফার্স উল নামে পরিচিত। অর্থাৎ জিঙ্ক অক্সাইড রাসায়নিক পদার্থটি ফিলোসোফার্স উল নামে পরিচিত। তো এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ। তো চলো পরবর্তী প্রশ্ন দিকে যাব। দ্য আর্গুমেন্টেটিভ ইন্ডিয়া বইটি কার লেখা? দ্য আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান বইটি কার লেখা? অপশন এ অরুন্ধতী রায়, অপশন বি অমর্ত্য সেন, অপশন সি শশী থারুর, অপশন ডি বিক্রম শেঠ। তো দ্য আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান বইটি কার লেখা? এটি সঠিক উত্তর কী হবে? তো বন্ধুরা এটি সঠিক উত্তর হচ্ছে অপশন বি অমর্ত্য সেন। অর্থাৎ দ্য আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান বইটি লিখেছিলেন অমর্ত্য সেন। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। ভারতের সংবিধানের মৌলিক কর্তব্য কোন দেশ থেকে নেওয়া হয়েছে? ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্য বা ফান্ডামেন্টাল ডিউটিস কোন দেশ থেকে নেওয়া হয়েছে? অপশন এ মার্কিন যুক্তরাষ্ট্র, অপশন বি আয়ারল্যান্ড, অপশন সি রাশিয়া, অপশন ডি ব্রিটেন। তো ভারতের সংবিধানের মৌলিক কর্তব্য বা ফান্ডামেন্টাল ডিউটিস কোন দেশ থেকে নেওয়া হয়েছে? এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, WBPSC মিসলেনিয়াস 2024-এ আসা। আর অনেকেই কী করে মৌলিক কর্তব্য এবং মৌলিক অধিকারের মধ্যে গুলিয়ে ফেলে। তো এটি সঠিক উত্তর হচ্ছে অপশন সি রাশিয়া। অর্থাৎ ভারতের সংবিধানের মৌলিক কর্তব্য মূলত রাশিয়া দেশ থেকে নেওয়া হয়েছিল, রাশিয়া বা USSR। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। তেভাগা আন্দোলন কবে শুরু হয়েছিল? তেভাগা আন্দোলন কবে শুরু হয়েছিল? অপশন এ 1942, অপশন বি 1946, অপশন সি 1950 এবং অপশন ডি 1952। তো তেভাগা আন্দোলন কবে শুরু হয়েছিল? এটা একটা গুরুত্বপূর্ণ আন্দোলন ছিল। তো এই আন্দোলনটি কবে শুরু হয়েছিল? আর বন্ধুরা এটি ছিল একটি কৃষক আন্দোলন। অর্থাৎ তেভাগা আন্দোলন ছিল একটি কৃষক আন্দোলন, আর এটি শুরু হয়েছিল মূলত অপশন বি 1946 সালে। অর্থাৎ তেভাগা আন্দোলন 1946 সালে শুরু হয়েছিল। তো চলো এখন পরবর্তী প্রশ্ন নিয়ে আলোচনা করব। কথাকলি কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য? কথাকলি কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য? অপশন এতে আছে অন্ধ্রপ্রদেশ, অপশন বিতে আছে কেরালা, অপশন সিতে আছে তামিলনাড়ু, অপশন ডিতে আছে কর্ণাটক। তো কথাকলি কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য? তো তার আগে তোমাদের জানতে হবে এখানে যে 4টি রাজ্য আছে তাদের মানে শাস্ত্রীয় নৃত্য কী। তো সর্বপ্রথম অন্ধ্রপ্রদেশ। তো অন্ধ্রপ্রদেশ রাজ্যের শাস্ত্রীয় নৃত্য হচ্ছে কুচিপুড়ি। আর এখানে যদি প্রশ্ন আসতো যে কুচিপুড়ি কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য, তাহলে সঠিক উত্তর হতো অন্ধ্রপ্রদেশ। এরপরে অপশন বিতে আছে কেরালা। তো কেরালা যেহেতু কথা বলি তো সেক্ষেত্রে আমি অপশন সি এর দিকে যাব। তো অপশন সি তামিলনাড়ুর শাস্ত্রীয় নৃত্য হচ্ছে ভারতনাট্যম। যদি প্রশ্ন আসতো যে ভারতনাট্যম কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য, তাহলে সঠিক উত্তর হতো অপশন সি তামিলনাড়ু। এরপরে কর্ণাটক। তো কর্ণাটক রাজ্যের শাস্ত্রীয় নৃত্যর নাম হচ্ছে যক্ষগান। তো এই যে তিনটি আমি বললাম, তিনটি রাজ্যের গুরুত্বপূর্ণ শাস্ত্রীয় নৃত্য, এগুলি কিন্তু প্রতিটা পরীক্ষায় আসে, তাই অবশ্যই তোমরা এগুলো খাতার মধ্যে নোট করবে। তো কথাকলি কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য? সঠিক উত্তর অপশন বি কেরালা। অর্থাৎ কথাকলি হচ্ছে কেরালা রাজ্যের একটি শাস্ত্রীয় এবং জনপ্রিয় নৃত্য। আর যেগুলো যেগুলো বললাম যে অন্ধ্রপ্রদেশে কুচিপুড়ি, তামিলনাড়ু ভারতনাট্যম,
কর্ণাটকের যক্ষগান, এগুলি কিন্তু প্রতিটা পরীক্ষায় আসবেই। তাই এই প্রশ্নগুলি অবশ্যই তোমরা খাতার মধ্যে নোট ডাউন করে নাও। তো চলো এখন পরবর্তী প্রশ্নের দিকে যাব। ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন মডেলের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল? ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বা 5 ইয়ার প্ল্যানিং কোন মডেলের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল? অপশন এ মহালানবিশ মডেল, অপশন বি হ্যারড ডোমার মডেল, অপশন সি গ্যাটগিল যোজনা, অপশন ডি কোনোটিও নয়। তো ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন মডেলের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল? তো বন্ধুরা, মডেল জানার আগে তোমাদের যেই বিষয়গুলি এই 5 ইয়ার প্ল্যান বা পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে জানতে হবে সেটা হচ্ছে সর্বপ্রথম এই পরিকল্পনা কবে শুরু হয়েছিল। তো বন্ধুরা, 5 ইয়ার প্ল্যান শুরু হয় 1951 সালে 1 এপ্রিল, অর্থাৎ 5 ইয়ার প্ল্যান শুরু হয়েছিল 1951 সালের 1 এপ্রিল। এবং এই যে প্রথম এবং দ্বিতীয় যেই প্ল্যানগুলি ছিল, এই প্ল্যানগুলির সময় প্রধানমন্ত্রী পদে ছিলেন জওহরলাল নেহরু, অর্থাৎ 1951 থেকে 1961 পর্যন্ত ছিল জওহরলাল নেহরু প্রধানমন্ত্রী এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী। আর ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা মডেল ছিল অপশন বি হ্যারড ডোমার মডেল, যেটি সময়কাল ছিল 1951 থেকে 1956, অর্থাৎ প্রথমটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা যে মডেলটি ছিল সেটি ছিল হ্যারড ডোমার মডেল, এবং দ্বিতীয় যেটি ছিল সেটি হচ্ছে মহালানবিশ মডেল, যার সময়কাল হচ্ছে 1956 থেকে 1961, অর্থাৎ প্রথমটার সময়কাল হচ্ছে 1951 থেকে 1956 এবং দ্বিতীয়টা হচ্ছে 1956 থেকে 1951। আর এই দুটোরই প্রধানমন্ত্রী তখন ছিলেন জওহরলাল নেহেরু। তো এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, তাই আমি যেগুলো বললাম, যেগুলো নোট ডাউন করলাম, তো অবশ্যই তোমরা খাতার মধ্যে লিখবে। প্রথমটা হ্যারড ডোমার মডেল এবং দ্বিতীয়টি হচ্ছে পিসি মহালানবিশ মডেল। তো আশা করি এতটুকু বুঝতে পেরেছো। তো চলো বন্ধুরা, এখন আমি পরবর্তী আরেকটি বিষয় নিয়ে আলোচনা করবো, আরেকটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। চলো, প্রথম দাদাসাহেব ফালকে পুরস্কার কে পেয়েছিলেন? প্রথম দাদাসাহেব ফালকে পুরস্কার কে পেয়েছিলেন? আমি তোমাদের ভিডিও শুরুতে প্রথম যে প্রশ্নটি করেছিলাম সেটি হচ্ছে প্রথম মহিলা, আর এখানে প্রথম দাদাসাহেব ফালকে পুরস্কার কে পেয়েছিলেন। যেহেতু মিসলেনিয়াস পরীক্ষায় মূলত প্রথম কোন মহিলা, প্রথম কে, এগুলি প্রশ্নই বেশি আসে। তো এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ যে প্রথম দাদাসাহেব ফালকে পুরস্কার কে পেয়েছিলেন। অপশন এ পৃথ্বীরাজ কাপুর, অপশন বি দেবিকা রানী, অপশন সি রাজ কাপুর, অপশন ডি লতা মঙ্গেশকর। তো প্রথম দাদাসাহেব ফালকে পুরস্কার কে পেয়েছিলেন? এদের মধ্যে প্রথম দাদাসাহেব ফালকে পুরস্কার কে পেয়েছিলেন? এটি সঠিক উত্তর কী হবে? তো বন্ধুরা, এটি সঠিক উত্তর হচ্ছে অপশন বি দেবিকা রানী, অর্থাৎ প্রথম দাদাসাহেব ফালকে পুরস্কার পেয়েছিলেন অপশন বি দেবিকা রানী। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। পরবর্তী প্রশ্নটি হলো লাইফ ডিভাইন গ্রন্থের রচয়িতাকে? তো লাইফ ডিভাইন গ্রন্থের রচয়িতাকে? অপশন এ স্বামী বিবেকানন্দ, অপশন বি শ্রী অরবিন্দ, অপশন সি রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন ডি মহাত্মা গান্ধী। তো লাইফ ডিভাইন গ্রন্থের রচয়িতাকে? এটি একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ লাইফ ডিভাইন। তো এই গ্রন্থের রচয়িতাকে? সঠিক উত্তর অপশন সি রবীন্দ্রনাথ ঠাকুর, অর্থাৎ লাইফ ডিভাইন গ্রন্থের রচয়িতা হচ্ছেন অপশন সি রবীন্দ্রনাথ ঠাকুর। তো আশা করি এই প্রশ্নটি বুঝতে পেরেছো। তো চলো এখন পরবর্তী প্রশ্নের দিকে যাব। ন্যাশনাল গ্যালারি অফ মডার্ন আর্ট কোথায় অবস্থিত? ন্যাশনাল গ্যালারি অফ মডার্ন আর্ট কোথায় অবস্থিত? অপশন এ কলকাতা, অপশন বি মুম্বাই, অপশন সি নিউ দিল্লি বা নতুন দিল্লি, অপশন ডি বেঙ্গালুরু। তো ন্যাশনাল গ্যালারি অফ আর্ট অবস্থিত অপশন সি নিউ দিল্লিতে অবস্থিত। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। কোন ভিটামিনের অভাবে রক্ত তঞ্চন ব্যাহত হয়? কোন ভিটামিনের অভাবে রক্ত তঞ্চনে ব্যাহত হয়? অপশন এ ভিটামিন এ, অপশন বি ভিটামিন কে, অপশন সি ভিটামিন সি, অপশন ডি ভিটামিন ডি। তো কোন ভিটামিনের অভাবে রক্ত তঞ্চনে ব্যাহত হয় বা ব্যাঘাত ঘটে? অপশন বি ভিটামিন কে, অর্থাৎ ভিটামিন কে এর অভাবে রক্ত তঞ্চনে ব্যাঘাত ঘটে বা ব্যাহত হয়। তো চলো এখন পরবর্তী প্রশ্নের দিকে যাব। রক্তকরবী নাটকটি রচিতা কে? রক্তকরবী নাটকটি রচিতা কে? অপশন এ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অপশন বি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, অপশন সি রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন ডি দ্বিজেন্দ্রলাল রায়। তো করবী নাটকটির রচিতা কে, অর্থাৎ রক্তকরবী নাটকটির রচিতা কে? তো এটি সঠিক উত্তর হচ্ছে অপশন সি রবীন্দ্রনাথ ঠাকুর, অর্থাৎ রক্তকরবী নাটকটির রচয়িতা হচ্ছেন অপশন সি রবীন্দ্রনাথ ঠাকুর। তো চলো এখন পরবর্তী প্রশ্নের দিকে যাব। নেহেরু ট্রফি কোন খেলার সাথে যুক্ত? নেহেরু ট্রফি কোন খেলার সাথে যুক্ত? অপশন এ
ফুটবল, অপশন বি ক্রিকেট, অপশন সি হকি, অপশন ডি বোট রেস। তো নেহেরু ট্রফি কোন খেলার সাথে যুক্ত? এটি সঠিক উত্তর কী হবে? তো বন্ধুরা এটি সঠিক উত্তর হচ্ছে অপশন ডি বোট রেস বা নৌকা বাইচের সাথে নেহেরু ট্রফি যুক্ত। তো চলো পরবর্তী প্রশ্ন এবং আজকের ভিডিও লাস্ট প্রশ্ন, কেননা আজকের ভিডিও বলেছিলাম ছোট রাখবো, তো সেক্ষেত্রে আজকের ভিডিও লাস্ট প্রশ্ন। মানুষের চোখের কোন অংশে রঞ্জক পদার্থ থাকে যা চোখের রঙের জন্য দায়ী? মানুষের চোখে কোন অংশে রঞ্জক পদার্থ থাকে যা চোখের জন্য বা সরি যা চোখের রঙের জন্য দায়ী? অপশন এ কর্নিয়া, অপশন বি রেটিনা, অপশন সি আইরিস, অপশন ডি পিউপিল। তো মানুষের চোখে অপশন সি আইরিশ অংশে রঞ্জক পদার্থ থাকে যা চোখের রঙের জন্য দায়ী। তো সঠিক উত্তর অপশন সি আইরিশ। তো বন্ধুরা আজকের ভিডিও এতটুকু, আশা করব তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। তো ভিডিওটি অবশ্যই ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর এই পিডিএফটি পাওয়ার জন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবে। তো আজকের জন্য বাই বাই, আর অবশ্যই বলবো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে।